দীর্ঘ সময়ের পরে দুপুরের সূর্য যখন ঠিক মাথার উপরে, তখন আরাব আর আরশি হাসপাতাল থেকে বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছে। ঈশান সহ মাহি, হিমেল সবাই রয়েছে হাসপাতালে। জেসিকে কড়া ঘুমের ডোজ দেওয়া হয়েছে, তাই সে এখনো ঘুমের রাজ্যে ভ্রমণ করছে। আরাব নিজ দায়িত্ব যথাযথ পালন করছে। আরশিকে তার বাড়িতে পৌঁছে সে নিজ বাসায় এসেছে। দরজায় বেল দিতেই ইতি সর্দার দরজা খুলে দিলেন। সারা রাতের ক্লান্তময় চেহারা, আরাফের মুখটা মলিন হয়ে আছে। ইতি সর্দার সহসা ছেলেকে জড়িয়ে ধরে বলে উঠলেন, বাবা, তুমি কাল মারামারি করেছো? তোমার কোথাও লাগেনি তো? আরাফ দুদিকে মাথা নেড়ে না বলল। ইতি সর্দার ফের বললেন, আর সে ঠিক আছে তো? আর জেসি নামের ওই মেয়েটা, সে কেমন আছে? আরাফ ভ্রুকুসকে বলল। সবাই ঠিক আছে, কিন্তু তুমি জানলে কি করে? আমি তো কাউকে কিছু বলিনি। আফতাব সর্দার নিজ রুম থেকে বের হয়ে বললেন, কাল রাতে আহনাব এসেছিল। তুমি নাকি ওর সাথে দেখা করে সাহায্য চাইছিলে, আর আরশিকে নাকি কারা তুলে নিয়ে গিয়েছিল। তারপর তাদের মধ্যে একটি মেয়ে আহত হয়েছে। আরশিকে বাঁচাতে গিয়ে এইসব কিছু কাল রাতেই জানতে পেরেছি। কল দিলেও তো তোমাকে পাওয়া যায় না। আহনাব বলল সব ঠিক আছে, নইলে কাল রাতেই আমরা হাসপাতালে চলে যেতাম। আরাব নির্বাকভাবে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, এটাই ঠিক। তার বাবা মাকে তার অবস্থার কথা আগেই বলে দেওয়া উচিত ছিল, কিন্তু সে তার বাবা মাকে দুশ্চিন্তায় ফেলতে চায়নি। তাই তো তাদের কালকের কোনো ঘটনাই সে নিজ থেকে বলেননি। সন্ধ্যার দিকে আরশি আর আরাব আবার হাসপাতালে এসেছে। জেসির বাবা এবং মা কিছুদিনের জন্য গ্রামের বাড়ি গিয়েছিলেন, তাই তাদের এসব জানানো হয়নি। জেসির বড় ভাই তো কাজের জন্য ঢাকার বাইরে আছেন। আর রইল জেসির ভাবি, সে তো জেসিকে সহ্যই করতে পারে না। জেসি মরলেই তার কি, বা বাঁচলেই কি। জেসির পাশে তার সকল বন্ধুরা দাঁড়িয়ে আছে। জেসির চোখ কিছুক্ষণ পরে খুললেই সে সকলকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখলো। জেসি ভ্রু কুঁচকে অক্সিজেন মাস্কটা খুলে বলল, এভাবে আমাকে দেখছিস কেন? কি হয়েছে? ঈশান জেসির পাশে বসে ওর মুখ পর্যবেক্ষণ করে বলল, ভাবতেছি এইবারও 40টা খাইতে পারলাম না, তুই বেঁচে গেলি কেমনে? জেসি চোখ ছোট করে বলে উঠল, ও আচ্ছা, তাই? কে জানি আমাকে বলেছিল তোর কিছু হতে দিব না, তুই আমাদের ছেড়ে যেতে পারিস না। থেকে জানা জেসি। ঈশান কলার ঠিক করে বলল, ওই সব অ্যাক্টিং ছিল, তুই তো জানিসই অ্যাক্টিংয়ে অ্যাওয়ার্ড পাওয়া আমি। কতদিনও ভালো অ্যাক্টিং করি, শুধু আজ গরিব বলে ইলিউডে চান্স পাইনি। হিমেল মাথা চুলকে বলল। এই ভাই, এই ইলিউডটা আবার কি? ঈশান হিমেলের দিকে তাকিয়ে বলে উঠল, তোর মতো গাধা মহাশয় নিযুক্ত হিমেল কোনোদিনই এসব বুঝতে পারবে না। ইলিউড মানে হচ্ছে ঈশানের চলচ্চিত্র জগৎ। আজ ঈশান অ্যাক্টিং জগতে নেই, তাই ইলিউড জগৎটাও সৃষ্টি হয়নি। সবাই নিস্তব্ধ নয়নে ঈশানকে দেখে যাচ্ছে। ঈশান থতমত খেয়ে বলল, কি এইভাবে দেখিয়েছিস কেন? পারবি আমার মতো অ্যাক্টিং করতে? যা, তোদেরকে আমি চ্যালেঞ্জ করলাম, করে দেখা আমার মতো অ্যাক্টিং। মাহি আরাফকে এগিয়ে দিয়ে বলল, আরাফ ভাইয়া, তুমি আমাদের শেষ ভরসা। আমার জামাইটা এইসবে একদমই লবডঙ্গা। সবাই আরাফকে চেয়ার আপ করায় সে মুখ বুজে তা মেনে নিল। আরশির সামনে এসে আরশির হাত ধরে চোখে চোখ রেখে বলল, মায়াকন্যা, কেন তুমি এত স্নিগ্ধ? আল্লাহ কেন আমার হৃদয় ধ্বংস করার জন্য তোমাকে সৃষ্টি করলো? তুমি হচ্ছে আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া। হয় তোমাকে পেয়ে তোমার সাথে সারা জীবন অতিবাহিত করে দিব, নয়তো একতরফা ভালোবেসে জীবনটা কোরবান করে দিব। তাও এই মনের রাজ্যের একমাত্র দখলকৃত নারীটি তুমি হবে, অন্য কেউ নয়। আরাফের কথা শেষ হলে সবাই হাততালি দিতে শুরু করলো। আরাফ নিজের কল্পনার জগৎ থেকে বের হয়ে আরশির হাতটা ছেড়ে দিল। আরশিও তার ভাবনার ইতি টানলো। জেসি বলে উঠল, সেই আরাব ভাই, সেই পুরাই ফিল্মি ডায়লগ। সব হিরোর ডায়লগও ফেল। মাহিও গালে হাত দিয়ে বলে উঠল, পুরাই জোস। আমি নিজেই তোমার অ্যাক্টিংয়ের প্রেমে পড়ে গেলাম। হিমেল মাহির দিকে তাকিয়ে বলে উঠল, ভুলে যেও না তোমার একটা জামাই আছে। এমনি যাই বলো, আরাব কিন্তু ডায়লগটা সেই দিয়েছে। কি ঠিক বলছি না রে ঈশান? ঈশান ঠোঁটে ঠোঁট চেপে বলে উঠল, কথাটা সত্য। আরাফ, তুমি কিন্তু অ্যাক্টিংয়ের পাশাপাশি ডায়লগটা সুন্দর বলেছ। যাও, আমি আমার হাতটা স্বীকার করে নিচ্ছি। আরাফ আরশির দিকে তাকালো আর মনে মনে বলে উঠল, সবাই এটা অ্যাক্টিং মনে করলেও এটাই যে আমার ভালোবাসার বহিঃপ্রকাশ ছিল, যা আজ অজান্তেই বেরিয়ে এসেছে।
আরশি কি বুঝেছে আমার বলা কথাগুলো, নাকি সবার মতো সেও অ্যাক্টিং মনে করেছে? আরশি আরাফকে একবার দেখে নিয়ে আবার জানালা দিয়ে বাইরে তাকালো আর মনে মনে বলে উঠল, আরাফ, তুমি কি সত্যি এটা অ্যাক্টিং হিসেবে বলেছো? তোমার বলা কথাগুলো কেন যেন আমার অভিনয় বলে মনে হয়নি। তোমার মনের রাজ্যের দখল করা একমাত্র নারীটাই কি আমি, নাকি অন্য কেউ? তোমার মায়া কন্যাকে যে আমি দুচোখ ভরে দেখতে চাই, কে সে ভাগ্যকারী নারী? বিকেলের ফুরফুরে বাতাসে মনোমুগ্ধকর প্রকৃতির বিরাজমান চারিপাশ। বিকেলের ঠান্ডা পরিবেশে পাখির কলকাকলিতে মনোরম পরিবেশ, যা হৃদয়কে প্রশান্তিময় করে তুলেছে। জেসিকে আজ বাড়িতে নিয়ে আসা হয়েছে। জেসির পাশে ঢাল হয়ে দাঁড়িয়ে আছে আশি। জেসি হাঁটতে গিয়ে পড়ে যেতে নাই। আশি সহসা ধরে ফেলে জেসিকে। তার দিকে তাকে মুচকি হাসি দিয়ে ফেলল সে। জেসিও আশির হাসি দেখে সহসা হেসে দেয় আর খাটে বসে বলে ওঠে, এইভাবে আগলে রাখছিস যে, কি ব্যাপার বেবি? এত ভালোবাসা আমার জন্য? তাহলে আমার দুলাভাই কি পাবে? সব যদি আমিই নিয়ে নেই? আশি বাঁকা হেসে বলল, ফুটা করি, তার সাথে এক বস্তা বাসি ভালোবাসা, গন্ধ ছুটে যাওয়া যত্ন, পা পিছলে আলুর দম বিশ্বাস, মাথা ঘোরানো প্রেম। উফ! জেসি আরশির কথা শুনে আর নিজের হাসি আটকে রাখতে পারল না। তাদের হাসির মাঝেই ঈশান আর আরাফ রুমে এসে পড়ে। আরশি ঈশানকে দেখে নিয়ে বলে ওঠে, উফ, আমি তো একটা দরকারি কাজ করতে ভুলে গেছি। ঈশান, তুই আমার বেবির কাছে একটু বস। আমি 2 সেকেন্ডে গিয়ে 1000 বছর পর ফিরে আসছি। ঈশান ভ্রু কুঁচকে তাকিয়ে আছে। ঈশানকে কিছু না বলে দিয়ে সে চলে যায়। যাওয়ার আগে আরাফকে উদ্দেশ্য করে বলল, আয় হায়, তুমি এখানে কেন? তোমার বউ তোমাকে ডাকছিল, তার কাছে চলে যাও। আরে এখনো এখানে কি? চলো বলতেছি, এক্ষুনি চলো। আরশি আরাফের হাত ধরে নিয়ে আসে রুমের বাহিরে। দরজাটা চাপিয়ে দাঁত বের করে হেসে বলে ওঠে, গেলাম, কেমন? এনজয় ইয়োরসেলফ। ঈশান আরশির কাণ্ড কারখানা না বুঝতে পারলেও জেসি ঠিকই বুঝেছে। জেসি কপাল চাপড়ে বলে ওঠে, তার ছিঁড়া বন্ধু আমার পুরাই পাগল। এরে নিয়ে আরাব ভাইয়ের অনেক দুঃখ আছে। আরশি জেসির দিকে তাকিয়ে ভ্রু নাচিয়ে বলে উঠল, কি রে মোটুসি, 2 পেতনি মনে মনে কি পাকিয়ে রেখেছিস? জেসি ভাবলীন ভাবে বলল, ওহ, আমরা কিছু না ভাবলেও দোষ আমাদেরই। ঈশান মুচকি হেসে বলে ওঠে, ব্যাপারটা তেমন নয়, তোর একসাথে থাকলে ভয় লাগে। আর তুই আমাদের সাথে থাকলে বাস খাওয়ার প্যারা লাগে। না, নইলে একটু খাইলি। এখন বল, কেমন আছিস মোটুসি? ঈশান জেসির পাশে খাটে বসে পড়ে। জেসি সহসা হেসে বলে ওঠে, মাথাটা একটু ব্যথা করছে, তেমন কিছুই নয়। আর তুই যদি মোটুসি না ডাকিস তাহলে আমি দ্রুত ঠিক হয়ে যাব। ঈশান ঠোঁট কামড়ে হেসে বলল, তাই? হ্যাঁ তাই। ঈশান ড্রেসিং টেবিলের সামনে থেকে মাথা ব্যথার মলম নিয়ে এসে জেসির পাশে ফের বসে পড়ল। মলম জেসির কপালে লাগিয়ে দিতে দিতে বলতে লাগলো, পৃথিবী উল্টে গেলেও আমি তোর মোটুসিই রাখবো। তোর বিয়ে হলে তোর জামাইরে দূর থেকে রাখ দেবো। ওই মোটুসির জামাই কই যাচ্ছে শালা? আমার বান্ধবী ভালো আছে নি? জেসি ঈশানের কথা শুনে হেসে ফেলল। ঈশান জেসিকে থামিয়ে বলল, আরে চুপ যা, এখনো শেষ হয়নি। এরপর তোর বাচ্চা হইব, ওরা আমি সবার আগে করে নেব। পাছে থাপড়িয়ে বলবো, মোটুসির পোলা জলদি ওঠ, তাকা আমার দিকে। আমি তো না হওয়া বাপ লাগে। ঈশানের কথায় জেসির হাসি থেমে যায়। জেসি চোখ বড় বড় করে তাকিয়ে ভাবতে থাকে। বাপ মানে ঈশান তো আশিকে পছন্দ করে তাহলে? ঈশান জেসির কাঁধে হাত রেখে বলল, মোটুসি, বেশি ভাবিস না, বাপ কইছে তাই। বাপ কইলেই তোর পোলা আমারে বাপ ডাকবো, আর তোর জামাই তা শুনে তোর পিঠে দিব ছ্যাঁচা, আর আমি নেব মজা। জেসি হতাশার শ্বাস ছেড়ে বলল, এই জন্যই তো বলি তোর মতিগতি পাল্টাইলো কেমনে। কিন্তু আমি তো ভুলেই গেছিলাম, কুত্তার লেজ জীবনেও সোজা হয় না। ঈশান জেসিকে বগল দাবা করে বলে উঠল, কি কইলি তুই? আমি কুত্তা? না, ঈশান শিকদার কুত্তা। ঈশান রাগের সহিত বলে উঠল, মোটুসির বাচ্চা, আজ তোরে খাইছি। মোটুসি, সরি। জেসি চিৎকার করে বলে ওঠে, ছেড়ে দে শয়তান, লাগছে তো। হিমেল আর মাহি জেসির রুমের দরজার সামনে দাঁড়িয়ে আছে। হিমেল থতমত খেয়ে বলল, এই বউ, ঈশান রুমে কি করে? আর জেসি এমন কথা বলতেছে কেন? মাহি হিমেলের দিকে তাকিয়ে কোমরে হাত দিয়ে বলে ওঠে, তোর মাইন্ড ঠিক কর শালা, ওরা আমাদের বন্ধু। ঈশান মরে যাবে, তাও বন্ধুদের দিকে খারাপভাবে তাকিয়ে দেখবেন না। হিমেল করুণ মুখ নিয়ে বলে উঠল,
কে শালা? আমি তোমার জামাই হই, ভুলে যেও না। মাহির দাঁত কিরমির করে বলল। বাসায় চাইস জামাইগিরি ছুটিয়ে দিমু হাদারাম কোথাকার। মাহি চলে যেতেই হিমেল আশেপাশে দেখতে লাগলো। যাগে বাবা, কেউ দেখেনি, নইলে মান ইজ্জত নিয়ে টানাটানি পড়ে যেত। বউ যে এক চুলো সম্মান দেয় না, তা যদি কেউ জানে, এই জাতি আর আমাকে মানবে না। হিমেলও মাহির পিছু পিছু ছুটে গেল। বউ, ও বউ, শোনো না বউ। আরাপ আর আরশি কিছুটা দূরে এসে পড়ল। আরাপ আরশিকে ডেকে বলে উঠল। ম্যাম, আমার বউটা কোথায় জানতে পারি? আরশি ভুকুসকে তাকিয়ে বলল। মানে কার বউ? আরাপ মুস্কি হেসে বলল। আমার বউ? আপনি না বললেন আমার বউ আমাকে ডাকছে, তা সে কোথায়? আরশি ঢোক গিলে বলে উঠল। ওইটা মজা ছিল, আমি তো এমনিই বললাম। তাই বুঝি? আমি তো ভাবলাম বউকে নিয়ে এবার একটু লং ড্রাইভে যাব। এখন বউ তো নেই, আপনি যাবেন নাকি আমার সাথে? আরশি তার ভাষা ভাষা চোখ দুটি নিবদ্ধ করলো আরাপের পুরুষালী চোখের দিকে, একজন পরিপূর্ণ যুবকের দিকে, যার অধর জুড়ে ছড়িয়ে আছে মায়াময় হাসি। আরশির ভাষা ভাষা চোখে তাকিয়ে আরাপ ঢোক গিলে বলে উঠল। এভাবে তাকাবেন না প্লিজ। মনের রাজ্যে ভূমিকম্পে সবকিছু তছনছ হয়ে যায়। আরশি নিজের চোখ নামিয়ে অন্যদিকে তাকিয়ে বলে উঠল। তুমি আমাকে সবসময় আপনি করে বলো কেন? তুমি নাই বললে, তুমি বললে সমস্যা কোথায়? আরাপ মুস্কি হেসে বলল। যদি কোনোদিন আমার মনে হয় আপনি আমার খুব আপন কেউ, সেদিনে আমি তুমি করে বলবো। আমি ব্যতীত সবাইকেই তো তুমি করে বলো, তাহলে কি আমি আপন নই? সবার সাথে আপনার তুলনা নাকি? আপনাকে সর্বদা অন্য স্থানে বসিয়েছি, তাই যদি এই প্রসঙ্গ না তুলেন তাহলেই ভালো হয়। আরশি আরাপের চোখের দিকে তাকিয়ে বলে উঠল। তোমার কি আমাকে কিছু বলার আছে আরাফ, যা তুমি বলতে চাও? যদি থেকে থাকে বলতে পারো। কে বলতে পারে কোনোদিন হয়তো বলে উঠতেই পারলে না। আরাপ আরশির দিকে তাকিয়ে বলে উঠল। তেমন কিছুই নেই বলার মতো। আপনি ঠিক কি শুনতে চাইছেন? আরশি হতাশার শ্বাস ছেড়ে বলল। কিছু না, আসছি আমি। আরশি আরাপকে অতিক্রম করে মুখটাকে মলিন করে চলে যায়। আরাপ আরশির প্রস্থান দেখে গেলই শুধু আর বলে উঠল। আরশি, তোমাকে আমি সম্মান করি। ভালোবাসার স্তম্ভই হচ্ছে সম্মান আর বিশ্বাস দিয়ে। তোমাকে সবার সাথে কখনোই আমি তুলনা করিনি। তুমি আমার হৃদয়ে নিজের সর্ব অস্তিত্ব দিয়ে রাজত্ব করে চলেছ। তোমাকে তুমি স্বীকৃতি তখনই দিব যখন তোমাকে আমি আমার মনে লুকানো সকল কথা প্রকাশ করব। আরশি জেসির রুমের সামনে এসে দাঁড়িয়ে ভাবতে লাগলো। এদের দুইজনকে কিভাবে কাছাকাছি আনা যায়? আরশি দরজা ঠেলে ভেতরে ঢুকে হা করে তাকিয়ে আছে। এটা কি দেখছে সে? জেসির মাথা ঈশানের বুকে, আর ঈশান জেসিকে বুকে নিয়ে খাটে হেলান দিয়ে চোখ বন্ধ করে শুয়ে আছে। ঈশানের মাথাটা খাটের সাইডে রাখা, আর এক হাত জেসিকে ধরে রেখেছে। এদের এতটা কাছে দেখে আরশির ফোন বের করে ছবি তুলে নেয়, আর আনন্দ চেপে রাখতে না পেরে চিৎকার করে ওঠে। আরশির চিৎকার শুনে ঈশান আর জেসি দুজনেই জেগে যায়। আরশি নিজ হাত দিয়ে মুখ ঢেকে বলে ওঠে। উফ, ডিস্টার্ব করার জন্য সরি। ক্যারি অন, আমি একটু বাইরের ডুবন্ত তেলাপোকার আর্তনাদ শুনে আসি। আরশির দৌড়ে চলে যেতেই ঈশান আর জেসির হুঁশ ফিরে আসে। ঈশান জেসিকে সরিয়ে উঠে পড়ে আর জেসিকে শাসিয়ে বলে উঠল। এই মোটুসের বাচ্চা, তোর জন্য আশি কিছু বলতে বলতে ভেবে গেল। ছি, আল্লাহ, ইজ্জত সব সোডা পানি দিয়ে ধুয়ে দিল। এখন গিয়ে ওই গাধেকে সব বোঝাতে হবে। জেসি ঠোঁট উল্টে বলল। চাপ বাবা, আমি কি করলাম? মাথা ব্যথায় কখন কোথায় ঘুমিয়ে গেছি আমি কি করে বলবো? তুই সব করেছিস, পেতনি কোথাকার। কি সব পেতনিগুলো আমার ভাগ্যে জুটে। কেন রে, রাস্তার পাশে নর্দমাকে চোখে পড়ে না? জেসির চোখ ছোট করে তাকিয়ে বলল। ঈশান নর্দমা থাকতে রাস্তার নর্দমার কাছে কি করতে যাব শুনি? ঈশান কণ্ঠ ভারী করে আঙ্গুল তুলে বলে উঠল। মুখ সামনে কথা বল শাকচুন্নি। শাকচুন্নি তোর খালা হালা। ঈশান কপালে কয়েক স্তর ভাঁজ ফেলে বলল। তুই আর তোর বান্ধবী দুইজনই এক। কেউ আর নানি নিয়ে পড়ে থাকে, তোর একজন খালা নিয়ে কথা বলে। আমার জীবনটাই তেনা তেনা। ঈশান জেসির সঙ্গে আর কথা না বাড়িয়ে আরশির কাছে চলে গেল। গিয়ে বলে উঠল। জানেমন, তুই যা দেখেছিস বা ভেবেছিস তেমন কিছুই না আসলে। আরশি ঈশানকে থামিয়ে বলল। জানি, থাম তুই। এখন তুই বলবি আমরা জাস্ট ফ্রেন্ড, এমন কিছুই না। ওই মোটুসি আবার বউ জীবনেও হবে না। এই হ্যানত্যান ব্যাং। ঈশান সহসা হেসে আরশির গাল দু হাত দিয়ে টেনে দিয়ে বলল। এর জন্যই তোকে আমার এত ভালো লাগে।
না বলতেই সব বুঝে নিস, শুধুমাত্র একটা জিনিস ছাড়া। প্যারা নাই, সময় হলে সেটাও বুঝে যাবে। এখন বাসায় যাবি তো? হ্যাঁ। চল তাহলে তোকে দিয়ে আসি। আরশি হাত দিয়ে না করে বলল। লাগবে না, আমি একাই যাব, তুই চলে যা। ঈশান আরশির সাথে যেতে চাইলেও আরশি তার সাথে নেয় না। আরশি জেসির কাছে বিদায় নিতে যায়। বেবি, আজ যা দেখলাম দিল পুরাই খুশ হো গায়া। তোর জন্য ব্যান্ড বাজিয়ে নাচতে ইচ্ছে করছে খুশিতে। এত ক্লোজ তোরা ছিলি কিভাবে? সামথিং সামথিং। জেসি আরশিকে ধমকে বলল। চুপ যা ফাজিল, তেমন কিছুই না। মাথা ব্যথা করছিল, কখনো যে ঘুমিয়ে গেছি খেয়াল নেই। প্যার হুয়া ইকরার হুয়া, টিডিং টিডিং আহা। আরশির গান শুরু হতে না হতেই জেসি বালিশ ছুঁড়ে মারে ওর দিকে, আর আরশিও দৌড় দিয়ে চলে যায় বাসার বাহিরে। জেসি সেদিকে তাকে হাসছে আর বলছে। আসি, তুই তো আর জানিস না ঈশানের মনে শুধু তুই আছিস। ওর মনেতে জেসি নামের একটা শুকনো পাতাও নেই। কি এমন ক্ষতি হতো যদি আমি ওরে পেয়ে যেতাম, বা দুনিয়ার নিয়ম ভুলেও আমাকে ভালোবাসতো? আমি কোনো দিনই ঈশানের জানেমানের জায়গা নিতে পারবো না। কিন্তু ঈশান যখন জানবে তুই আরাব ভাইয়ের মায়াকন্যা, তোর অস্তিত্ব জুড়ে শুধু সে আছে, ঈশানকে কিভাবে সামলাবো? ও আবার কিছু করে ফেলবে না তো? এই সব ভাবছি কি, ঈশান অনেক শক্ত প্রকৃতির ছেলে, তোর দিকটা নিশ্চয়ই ও বুঝবে। জেসি নিজের মনের দুশ্চিন্তায় পড়ে যাচ্ছে। এমন একটা সময় ছিল যখন জেসি অনেক গান গাইতো একা একা। গানের গলা তার বরাবরই ভালো। তাদের গ্রুপের একটা বিশেষ দিক আছে, তারা সবাই খুব ভালো গান গাইতে পারে। ব্রেন্স পিটিয়ে গান গাওয়া তাদের খুব প্রিয় ছিল। কলেজ লাইফে কত এমন করেছে, ভার্সিটি লাইফ তো শুধুমাত্র শুরু হলো। কিছুদিন যাক, ভার্সিটিতেও রাজত্ব করবে গ্রুপ হ্যাপিনেস। কেটে গেছে কয়েকদিন। গ্রুপ হ্যাপিনেসের একটা জিনিস খুবই ভালো, তারা একজন ভার্সিটি না আসলে বাকিরাও আসে না। আজ কয়েকদিন পর সবাই ভার্সিটি এসেছে। আরশি লং ড্রেস পরে চুলগুলো ছেড়ে এসেছে, মূলত সকালে গোসল করে খেয়ে বের হয়েছে তাই। আরশি হেঁটে হেঁটে ভার্সিটির ভেতরে ঢুকে লাইব্রেরিতে চলে গেল বই আনতে। বই নিয়ে আরশি হেঁটে ক্লাসের দিকে যাচ্ছে। এরই মধ্যে সে শুনতে পেল কয়েকটা ছেলে তাকে দেখে বলছে। এই দেখ কি লম্বা চুল, পুরাই আগুন। আরেকজন উৎফুল্ল নিয়ে বলল। হট বেবি পুরাই। মাখন ভাই মাখন, ফিগারটা জাস্ট ওয়াও। আশির কানে কথাগুলো যেতে না যেতেই সে তেড়ে আসে ওই ছেলেদের দিকে, আর যে ছেলেটা অতিরিক্ত বাজে কথা বলেছিল তার গাল বরাবর ঠাটিয়ে থাপ্পড় বসিয়ে দেয় আর শাসিয়ে বলে। বাজে কথা বললে মুখ ভেঙে দিব। তার সাথে ওইটাও মেয়ে চিনেছো, কিন্তু অরুণিকা আহমেদ আরশিকে নয়। আশি ধমকিয়ে চলে যায়। পাশ থেকে একটা ছেলে বলে ওঠে। ভাই মারটা কি বেশি জোরে লেগেছে? আর ওইটাও বলল, এই ওইটাও মানে কি? ছেলেটি রাগে গিজ গিজ করতে করতে বলতে লাগলো। সীমান্ত তালুকদারকে থাপ্পড় মারার সাহস আজ পর্যন্ত কারো হয় নাই। এই মেয়েকে আজকে ভার্সিটি শেষে তুলবি, এর মজা তখনই বের করব। তার বন্ধুরাও মাথা নেড়ে হ্যাঁ বলে। সীমান্তকে ভার্সিটিতে সবাই চেনে, সিনিয়র বলে কথা। মেয়েদের ক্রাশ প্লাস সিনিয়র। আরশি সোজা তার ক্লাসে চলে আসে। আরশির জন্য আবার কি নতুন কোনো বিপদ ঘনিয়ে আসছে? আসলেও সে কি বাঁচতে পারবে? দুপুরের সূর্যের তেজ কমে গিয়েছে অনেকক্ষণ আগে। ঘামে ভরা মুখ নিয়ে ভার্সিটির গেট থেকে বেরিয়ে এসেছে আরশি, চুলগুলো খপা করে বেঁধে রাখা। কিছুটা সামনে এগোতেই দুটো ছেলে তার পথ আটকে দাঁড়ায়। সহসা আরশির কপাল খানিকটা কুঁচকে যায়। আরশি ছেলে দুটোকে আপাতমস্তক দেখে নিল আর ভ্রু কুঁচকে জিজ্ঞাসা করল। কি সমস্যা ভাই? এত বড় রাস্তাটা কি চোখে পড়ে না? ছেলে দুটো বাঁকা হেসে বলল। তোমাকে দেখার পর তা চোখে পড়ছে না সুন্দরী, যাবে নাকি আমাদের সাথে? আরে জিজ্ঞাসা বা করছি কেন, আমাদের বসের আদেশ নিয়ে তো তোমাকে যেতেই হবে। আরশি ফের প্রশ্ন করল। কোন বস? আর আমাকেই কেন? কি কারণে আমাকে নিয়ে যাবেন? তোমাকে বস আদর করবে তাই। কথাটা শোনা মাত্র আরশি অট্টহাসিতে ফেটে পড়ল। ছেলে দুটো আরশির হাসি দেখে কিছুটা ঘাবড়ে গিয়েছে বোধহয়। এই ধরনের কোনো সমস্যায় পড়লে সবাই বাঁচার জন্য পথ খুঁজতে থাকে, অথচ এই মেয়েটা কখন থেকে হেসেই যাচ্ছে। আরশি হাসি থামিয়ে বলল। নাম কি তোদের বসের? একজন আরশির হাত ধরে বলল। তা জেনে
তোর লাভ নেই, আমাদের সাথে চল, নইলে মুখ বেঁধে নিয়ে যাব। আরশি বাঁকা হেসে বলল। তাই বুঝি? ছেলেগুলো কিছুটা ঘাবড়ে গেল। আরশি এই ছেলেটার হাত থেকে নিজের হাতটা ছাড়িয়ে পা দিয়ে এক লাথি মারে, আর পাশের ছেলেটার প্যান্টের মধ্যে ছেলেরা আবার এগিয়ে আসলে আরশি প্রস্তুত হয়ে নেয়, কিন্তু এর আগেই একটা ছেলে মাটিতে মুখ থুবড়ে পড়ে যায়। আরশি সোজা চোখে তাকায় সামনের দিকে। তার সামনে আরও একজন সাহসী মানবী দাঁড়িয়ে আছে, যে কিনা আরশির প্রাণ। আরশির অধরে হাসির রেখা দেখা গেল। জেসি এগিয়ে এসে আরশির পাশে দাঁড়ালো। জেসি আরশিকে ডেকে বলল। বেবি একা ফাইট করে মজা আছে নাকি? তাই তো চলে এলাম সঙ্গ দিতে। আরশিও জেসির দিকে তাকিয়ে বলল। এক একটার পা ভেঙে হাতে ধরিয়ে দিব। চলো বেবি, শুরু করে দেই। ওই ছেলেগুলো মাটি থেকে উঠে জোরে চিৎকার করে বলল। তোদের আজ দেখে ছাড়বো, সাহস দেখাস তাই না? দাঁড়া তোরা। আমরা তো দাঁড়িয়ে আছি, আর কোথায় দাঁড়াবো তোদের বসের মাথায়? আরশির ভাবশীল উত্তর। ছেলেগুলো এগিয়ে এসে আরশিদের মারতে লাগলো, কিন্তু জেসি আরশি মার খাওয়ার পরিবর্তে তাদের মারের মিষ্টি ওই দুজনকে খাওয়াতে ব্যস্ত। ছেলেগুলোকে মেরে আত্মরা বানিয়ে রেখেছে তারা। আর একটা ছেলের চুল হাতের মুঠোয় নিয়ে আরশি জোর গলায় বলে উঠল। কে তোদের বস? নাম বলবি নাকি ভবিষ্যতে বাত্তি নিবিয়ে দিব? ছেলেগুলোর মুখ থেকে রক্ত বের হচ্ছে। একটা ছেলে শ্বাস নিয়ে বলল। ছেড়ে দিন ম্যাডাম, আর এমন ভুল হবে না। আপনাদের সাথে আমরা অন্যায় করেছি। সীমান্ত তালুকদারকে আপনি সকালে থাপ্পড় মেরেছেন, তাই সে আমাদের পাঠিয়েছে আপনাকে তুলে নিয়ে যেতে। আরশি ছেলেটাকে ছেড়ে দিল আর ব্যাগ থেকে টাকা বের করে তাদের সামনে রেখে বলল। এই নিন, ডক্টর দেখিয়ে ঔষধ কিনে নিয়েন। আর ভুলেও আমার সামনে আসবেন না। আর কিডন্যাপ করার কথা ডাস্টবিনের ময়লা ভেবে ফেলে দিবেন। আর নামটা মনে রাখবেন, অরুণিকা আহমেদ আরশি। মাইন্ড ইট, ইউ টু। বেচারা যদি আগে বুঝতো এই দুজন কোন দলের মেম্বার, প্লাস কি লেভেলের মারাত্মক মেয়ে, তাহলে জীবনেও এরা পাঙ্গা নিত না। আরশি আর জেসি তাদের বাসার দিকে চলে গেল। সন্ধ্যা হয়ে গেছে, তাই এখন চলে যাওয়াটাই ভালো। আরশি বাসায় ফিরে ফ্রেশ হয়ে এক কাপ কফি হাতে বারান্দায় আসে। এখন প্রায় 10টার উপরে বাজে। সে শুধু এক মনে সীমান্ত তালুকদারকে নিয়ে ভাবছে, কে সে কি চায়। আরশির ভাবনা শেষ হলে সে রুমে ফিরে আসে। সে রুমে ঢুকে কিছুক্ষণ বই পড়ল। আর এখন 12টার উপরে। কখন যে এতটা দেরি হয়ে গিয়েছে সে বুঝতেই পারেনি। আরশি বারান্দা থেকে মৃদু টোকা শব্দ পাচ্ছে। মনে হচ্ছে কেউ একজন বারান্দার দরজাটা খুলতে চাইছে। আরশি যদিও এসবে ভয় পায় না, ভূত বলতে সে কিছুই বিশ্বাস করে না, কিন্তু শব্দটা আসছে কোথা থেকে। আরশি পা টিপে টিপে বারান্দার দরজা খুলে এগিয়ে আসলো। বারান্দার নিচ পর্যন্ত তাকে দেখলো, কিন্তু কেউই তো নেই। আরশি ফের ঘরের মধ্যে চলে আসলো। যেই না দরজাটা আটকাতে যাবে তার আগেই কেউ ঝড়ের গতিতে ঘরে ঢুকে তার মুখ চেপে ধরে। আরশি তো চিৎকারও দিতে পারছে না। আরশিকে ছটফট করতে দেখে আগন্তুক আরশিকে উদ্দেশ্য করে বলল। শান্ত হন ম্যাম, আপনার ক্ষতি করতে আমি আসিনি। আগন্তুক ছেড়ে দিয়েছে আরশিকে। আরশি শান্ত হয়ে বলল। আরাফ, তুমি এত রাতে আর একটু দেরিতে যদি কথা বলতে তাহলে। আরাফ মুস্কি হেসে বলল। তাহলে কি হতো ম্যাম? আরশি মাথা নিচু করে ফিসফিস করে বলল। তাহলে তোমার আর নিজের বংশের আলো দেখা লাগতো না। এক লাথিতেই তোমার বংশের আলো হাওয়া করে দিতাম। আরাফ যদিও আরশির কথা শোনেনি, সে আবার বলল। কি হলো বললেন না? কিছুই না। তুমি এখানে যে কি কারণে তোমার আগমন, তাও এত রাতে? মাথায় খারাপ কিছু চলছে নাকি? আরাফ দ্রুত আরশির থেকে কিছুটা দূরে সরে দাঁড়ায়। ছি, চরিত্রে একদমই দাগ দিবেন না ম্যাম। আরাফ মোটেই তেমন ছেলে নয়। আমি তো শুধু আপনার অবস্থা দেখতে এসেছিলাম। শুনলাম আজকে নাকি মারামারি করে এসেছেন। কোথাও কিছু হয়েছে নাকি? তাই দেখতে এসেছিলাম। তার জন্য আপনি আমার চরিত্রে দাগ দিতে পারেন না। আরশিও ভ্রু কুঁচকে তাকিয়ে বলল। আমার খোঁজ নিতে এত রাতে আসতে হলো? কল করেও তো খোঁজ নেওয়া যেত। রাতে আসার মানেটা কি? আরাফ মনে মনে বলে উঠল। কোন হারামি সাহস হয়েছে আমার মায়াকন্যার গায়ে হাত তোলার? তার ব্যবস্থা করতে হবে না? সেটার কাজ করতে করতেই তো এতটা রাত হয়ে গেল। আর আমার মায়াকন্যার স্নিগ্ধ মুখটি না দেখলে যে রাতে ঘুম আসবে না। তাই তো কোনো কিছু তোয়াক্কা না করে চলে এলাম।
কি হলো বলছো না যে? আরশির কথায় আরাপের ধ্যান ফিরে আসে। আরাপ মুস্কি হেসে বলে ওঠে, এমনি এসেছি, চলে যাচ্ছি তো। বেচারা আমিটাকে এভাবে তাড়িয়ে দিতে পারলেন। আমি কোর্টে যাব, নালিশ করব আমার মতো নিরীহ মানুষের চরিত্র নিয়ে কথা বলার জন্য। আরশি আরাপের কথা শুনে হেসে বলল। যাও যাও, বলো গিয়ে। আরাপ আরশির সাথে কিছুক্ষণ কথা বলে নিজের বাসায় চলে এসেছে। আর আরশিও বারান্দার দরজা আটকে শুয়ে পড়েছে। পূর্ব দিগন্তে সূর্য উঠেছে অনেক আগে। আজ আরশি অনেকটা আগেই ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিয়েছে। আরশি ভার্সিটির ভেতরে প্রবেশ করে, সামনে হেঁটে যাচ্ছে। হঠাৎই তার সামনে কেউ একজন বসে পড়ে আর তার পা জোড়া ধরে রাখে। আরশি প্রথমে ভয় পেয়ে গেলেও পরে স্বাভাবিক হয়ে জিজ্ঞেস করে, কে আপনি? পা ছাড়ুন। পা ধরেছেন কেন? আগন্তুক আরশির পা ছেড়ে দাঁড়িয়ে পড়ে। আগন্তুকের চোখ নীল হয়ে ফুটে আছে, সাথে শরীরের বেশ কিছু জায়গায় ব্যান্ডেজ লাগানো। আরশি ভালো করে পরোক্ষ করে বলে ওঠে, আরে সীমান্ত তালুকদার না? আয় হায়, কি করে হলো এমন? আগন্তুক মাথা নেড়ে বলে ওঠে, একটা ছেলে আমাকে কাল রাতে হকি স্টিক দিয়ে পিটিয়ে গিয়েছে। বারবার বলছিল তার জানের গায়ে হাত দেওয়ার কথা। কেন ভেবেছি, কেন তাকে নিয়ে বাজে কথা বলেছি, এইসব বলে আমাকে অনেক পিটিয়েছে। আমাকে প্লিজ মাফ করে দিন, নইলে আমাকে আবারও মারবে। আরশি কপাল কুঁচকে বলল, ঠিক আছে, দিলাম মাফ করে, কিন্তু এমন করেছেটা কি? সীমান্ত কপালের ঘাম মুছে বলল। তার চোখ অনেক ভয়ঙ্কর, কিন্তু সে হাসলে গালে টল। হঠাৎই সীমান্তের কথা শেষ না করেই চলে যায়। আরশি সীমান্তকে পিছু ডেকে বলে, আরে পুরো কথাটা তো বলে যান, কে ছিল সে? সীমান্ত আর পিছে ফিরে তাকায় না। আরশির কথার মাঝে আরাপ আরশির পাশে এসে দাঁড়ায় আর গলা কেশে বলে ওঠে, ম্যাম, ওই ছেলেটাকে কি আপনি চিনেন? আরশি আরাপের দিকে বোকা চাহনি নিবদ্ধ করে বলল, হ্যাঁ, আসলে কাল ওই ছেলেটাকেই থাপ্পড় মেরেছিলাম। আর আমাকে তুলতে যারা এসেছিল তারা এই ছেলেটারই দলে। কিন্তু এরে এরকম জঘন্যভাবে মারলো কে? আরাপ নিজের হাত মুষ্টিবদ্ধ করে অন্যদিকে তাকিয়ে নিজ মনে বলতে লাগলো, জঘন্যর থেকেও বেশি শাস্তি এর প্রাপ্য ছিল, কিন্তু হায় আফসোস, আপনার জন্য ছেড়ে দিতে বাধ্য হলাম, নয়তো একে মেরে মাটিতে পুঁতে দিয়ে আসতাম। আরাপ আরশির কথার উত্তর না দিয়ে তাকে নিয়ে ক্লাসে চলে আসে। ভার্সিটির শেষে আরাপ নিজ বাসায় এসে সোফায় শুয়ে পড়ে। মূলত প্রচণ্ড ক্লান্ত ভাব তাকে ঘিরে ধরেছে। আরাপ চোখ বন্ধ করে রেখেছে। আর তার ঠিক কিছু সময়ের মধ্যে আফতাব সর্দার সেলের সামনে দাঁড়িয়ে প্রশ্ন করলেন, আরশির বাবা কি সামান্য একটা ব্যবসা করেন? আরাপ চোখ খুলে তার বাবার দিকে তাকে বলে উঠল, কিন্তু কেন? আরশির বাবাকে কি তুমি তোমার পছন্দের কথা বলেছো? না, সময় হলে বলবো। আরশিও তো পড়ছে, এখনই কিভাবে বলি? কিন্তু আরশির বাবা যে আমার সাথে কথা বললেন, হয়তো তিনি তোমাদের সম্পর্কের কথা জানেন। আরাপ এক লাফে উঠে বসল, তার বাবার দিকে তাকিয়ে বলে উঠল, হোয়াট? আফতাব সর্দার সেলের পাশে বসে পড়লেন। হ্যাঁ, আসলে আজ কি মনে করে যেন আরশির বাবার দোকানে গিয়েছিলাম। তার ব্যবসা অত বড় নয়, কিন্তু লোকটার ব্যবহার চমৎকার। আমার সাথে কথা বলেছে খুব সুন্দর করে। যখন আমি বললাম আমি আরাফের বাবা, তখন তিনি হেসে আমাকে বসতে বললেন, কিছু কিনে এনে খাওয়ালেন, তোমার প্রশংসাও করলেন। কথার এক পর্যায়ে তিনি বলেই ফেললেন, তোমার মতন ছেলে পেলে তিনি তার মেয়েকে হাসতে হাসতে বিয়ে দিয়ে দেবেন। আরাপ তার বাবার দিকে তাকিয়ে বলল, আর তুমি কি বললে? বললাম যে আমার অসহায় ছেলেটা যে আপনার মেয়েকে মন দিয়ে বসে আছে, আপনি যদি রাজি থাকেন তাহলে আরশির পড়া শেষ হলে তাকে আমি আমার ছেলের বউ করে ঘরে তুলতে চাই। ভদ্রলোকও হাসি মুখে মেনে নিলেন, আমাকে দাওয়াতও দিলেন। কিন্তু আমি বলে দিয়েছি আরশিকে যেন এই বিষয়ে এখনই না জানানো হয়। আগে ছেলেমেয়েরা নিজেদের মতন পছন্দটা করে ফেলুক। ভালোবাসা এক প্রকারীয় হলে বিয়েটা দেওয়া উত্তম হবে না বলে আমি মনে করি। তাই তিনিও বললেন আরশিকে কিছু বলবেন না। এখন আরশি যদি তোমাকে ভালোবেসে ফেলে তাহলে সে তোমার পরিবার তোমাদের বিপক্ষে আর কথা বলবে না। আরাপ তার বাবাকে হঠাৎ শক্ত করে জড়িয়ে ধরে বলল, তুমি পৃথিবীর বেস্ট বাবা। তোমার মতো বাবা কোটিতেও পাওয়া যাবে না। আই লাভ ইউ বাবা।
আই লাভ ইউ তো আমার হবু ভাবিকেও বলতে পারো। তাহলে আমি আমার গল্প করার সাথী পেয়ে যাই। কাজের বেলায় তো তুমি লবডঙ্কা। ইজার কথায় আরাব তার দিকে তাকালো আর উঠে গিয়ে ইজার মাথায় গাঁটটা মেরে বলল,